হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে একটা নতুন গল্প শোনাবো। আর আমার গল্প চ্যানেলটা হারিয়ে গেছিলো, সেটা আমি আবারও খুঁজে পেয়েছি, তাই আমার মনে হচ্ছে খুব আনন্দ। আমার হারিয়ে যাওয়া চ্যানেলটা আবারও আমি অনেক দিন পর, প্রায় 1 বছর পর খুঁজে পেয়েছি। গল্পের চ্যানেলটা ছিল না বলে আমি গল্প দিতাম না এই চ্যানেলে। তো চলো আজকে আমি গল্প চ্যানেলে নতুন করে গল্প দিই। আমার বয়স হচ্ছে 40 বছর। আমার মায়ের বয়স হচ্ছে 40 বছর, আর আমার বয়স হচ্ছে 30 বছর। তো চলো তোমাদেরকে বলি যে আমাদের বাড়িতে আজকে হবে কালী পুজোর জন্য কদিন থেকে মা বলছে, কেননা এই কালী পুজোর দেওয়ার কথা মা অনেক দিন থেকেই বলে। সেইটাই মা বলছে খুব তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে দিতে হবে। তো মা বলছে যে ঠিক আছে, তাহলে কী করে দিব, এত পুজোর আয়োজন, অনেক মানুষ অনেক কিছু করতে হয়, কী করে কী করব। কেননা মা বাড়িতে একাই থাকে, আর আমি গেছি শ্বশুর বাড়ি থেকে বেড়াতে কদিনের জন্য। তো আমি মাকে বললাম ঠিক আছে, তাহলে তুমি আমি মিলে দুজন মিলে ছোটো করে পুজোটা দিয়ে দেবো, বেশি বড় করবো না, কারণ মানুষেরও প্রয়োজন। আমাদের মানুষ শোনাই অত, আমরা ছোটো করে পুজোটা দেবো। মা বললো ঠিক আছে, তাহলে তাই করে দেবো, পুজোটা তো হয়ে যাবে, অল্প করে প্রসাদ টসাদ করে একটু হয়ে যাবে। আমাদের কথাবার্তা ঠিক হয়ে গেল। বললাম কালকে এই কালী পুজোর দিন করার জন্য কথা হলো যে কালকে সবাইকে ডেকে, পাড়ার লোককে ডেকে একটা দিন করে নেব। দিয়ে মা বললো কালকে সকালে ঠিক করবে। দিয়ে গ্রামের বয়স্ক কয়েকটা মানুষকে ডাকা হলো, ডেকে তাদেরকে বলা হলো যে একটা পঞ্জিকা দেখতে, ভালো দিন খুঁজতে। তারা ভালো দিন বললো, সামনেই ভালো দিনটা হচ্ছে পরশু দিন। এবার আমরা একটু হয়ে গেলাম, পরশু দিন, তারপরে আর কদিন আছে, তারপরে বললো 1 মাস পর। তো আমরা বললাম 1 মাস আর করবো না, সামনে যে দিনটা আছে সেই দিনে করে নেওয়াই ভালো। আমাদের সবাই আলোচনা করে আমরা পরশু দিনই কালী পুজোর দিনটা ঠিক করে নিলাম। আমরা ঠিক করার পরে ওরা সবাই বাড়ি চলে গেল। আমি আর মা আলোচনা করতে লাগলাম কী করব, মানুষকে কী খাওয়াবো। আমি মনে মনে ভাবলাম মানুষকে খিচুড়ি খাওয়ানোই ভালো কালী পুজোতে। আর পুজোর তো লুচি টুচি হবে, সেগুলো ঠাকুরের কাছে থাকবে, সেগুলো একটু করে প্রসাদ হিসাবে দিয়ে দেবো। এগুলো সমস্ত কিছু ঠিক হয়ে গেল। এবার রান্না করার জন্য ভাবলাম পাশের বাড়ির কটা কাকিমাকে ডেকে রান্না করে নেব। সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমি প্রথম দিন বাজারেও গেলাম। যাওয়ার পর আমি কিছু বাজার করে আনলাম, আর ভাবলাম যদি একটা কাজের কোনো ছেলেপেলে পাওয়া যেত বা একটা মেয়ে পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। এদিকে ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। এসেই দেখি মার শরীরটা খুবই খারাপ। আমি আচমকায় খুবই ভয় পেয়ে গেলাম। এই তো মা তো ভালোই ছিল, কী হয়েছে গো কাকিমা? পাশের বাড়ির একটা কাকিমা এসে মায়ের মাথায় জল ঢালছে। আমি হাতে ছিল ব্যাগ, আর ব্যাগে ছিল কয়েকটা জিনিস। সেই জিনিসগুলো হাত থেকে ফেলে দিয়ে আমি ছুটে এসে দেখি মা কেমন চোখটা বন্ধ হয়ে যায় আসছে। আমি বললাম কী হয়েছে? পাশের বাড়ির কাকিমা বললো তোর মায়ের মনে হয় গ্যাস ট্যাস হয়েছে না কি হয়েছে জানি না, মাথায় জল দিচ্ছি একটু ঠিক হয়েছে, ডাক্তারখানায় নিয়ে যায়। তাড়াতাড়ি করে আমি একটা গাড়ি ডেকে ডাক্তারখানায় নিয়ে চলে গেলাম মাকে। যাওয়ার পর কিছুক্ষণ বসতেই ডাক্তার চলে এসেছে। এমার্জেন্সি রুগী আরাম করে দেখানো হয়ে গেল। ডাক্তারে বলল রেস্ট নিতে হবে, বেশি চাপ, বেশি টেনশন, বেশি কাজ কোনো কিছুই করা যাবে না। আমি তখন ডাক্তারখানা থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে ডাক্তারের কথা শুনে মাকে আমি আস্তে আস্তে গাড়িতে তুললাম। মা তখন আমাকে বলছে এই কী হবে এবার,
কালী পুজোটা দিব বললাম আর আমার এরকম হয়ে গেল। এবার কি হবে? আমি তো কিছুই করতে পারবো না। কী যে হবে? আমি মাকে বকা দিলাম, চুপ করো তো, কী হবে কী হবে, তুমি টেনশন শুরু করে দিয়েছো। আবার কি ঘুরে ডাক্তারখানায় যাবা? হ্যাঁ, এখন থেকে টেনশন না করলে কি হয় না? তা কী হয়েছে? এই বছর হবে না, পরের বছর হবে। তুমি চুপ করে থাকো। মাকে বকা দিয়ে আমি মাকে চুপ করে যাচ্ছি, যেতে যেতে চলে এসেছি বাড়ির কাছে। বাড়ির সামনে দেখি একটা কাকিমা দাঁড়িয়ে আছে, পাশের বাড়ি। ও, তোর মার কী হয়েছিল রে, কী হয়েছিল রে কর? আমি বললাম, দেখো একটু অসুস্থ হয়ে গেছিলো, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। তাই তোদের বাড়ি যে কালী পুজো দিবি বললি, কালকে তোর কাকা গেছিলো, পরশু দিনই কালী পুজো, আর আজ তোর মায়ের শরীর খারাপ। হ্যাঁ, দেখো না কী যে হবে, সেটাই ভাবছি, সেটা মাও ভাবছে। দেখো হট করে আবার শরীর খারাপ হয়ে গেল। ওদেরকে ডাক্তারে কাজ করতে বারণ করেছে। আমি আর একা কত দিক করবো? মনে হয় এবার পুজোটা আর হবে না, বন্ধ করে দিতে হবে। তখন কাকিমা বললো, আমাকে বলছে, কেন রে পুজো বন্ধ করবি কেন? এখনকার দিনে কাজ করার জন্য মানুষের অভাব আছে নাকি? পয়সা দিলেই কত মানুষ। আমি তখন বললাম, তাই? কোথায় গো? কেন রে, পাশের পাড়ায় যা, ওই পাড়ায় সব বেশিরভাগই সবাই এদিক ওদিক কাজ করে, ওদের পাড়ায় গেলে খোঁজ পাবি। ওদের পাড়ায় গিয়ে দেখা, ছেলে মেয়ে সব ছোট বাচ্চা বড় সবাই কাজ করে। তুই যা সকালে দেখা, মানুষ পেয়ে যাবি, এমার্জেন্সি ওরা আসবে। আমি কথাটা শুনে একটু শান্তি পেলাম। মাকে ধরে ধরে ঘরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর শুয়ালাম এবং মাও শুয়ে বলল, দেখা যদি পাস এখন গেলেও ভালো হয়। আমি বললাম, এখন বাজে 9টা, এখন আমি যাব? সকালে যাব, আমি এখন ওদের বাড়ি যাব না। আমি বেড়াতে চাইছি। কী শুধু সমস্যা হয়ে যায়। আমি বেরোতেই চাইছিলাম না। মা এদিকে বলছে, আমার একটু শান্তি হচ্ছে না, তুই এখনই যা, তুই একটু টুক করে গিয়ে দেখ কী বলে ওরা, তুই যদি পাস তুই এখনই যা, আমি একটু শুয়ে থাকি, তুই যা, এখন তো রাস্তায় মানুষও আছে, সব আছে, যা খোঁজটা নিয়ে আই, তাহলে একটু রাত্রে শান্তি করে ঘুমাতে পারবো। মায়ের এই অস্থিরতা দেখে আমার আর সহ্য হলো না। আমি একটু বিরক্তি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলাম। বেরোতেই আমি গেটের সামনে দেখি, গেট খুলতেই দেখি একটা মহিলা একা একাই বকবক করছে, এই ছোড়াকে কোথাও দিতে পারলে বাঁচি, এই ছোড়াকে কোথাও দিতে। আমি তখন ওই মহিলাটাকে জিজ্ঞেস করলাম, কী হয়েছে গো? তখন, আপনি কে, কোথা থেকে আসছেন? কে কোথা থেকে আসছেন না, আমরা এখানকারই, পাশের পাড়ায় থাকি। ও, কি হয়েছে? যত সব আমার ঘরে অত্যাচার, জানো? হ্যাঁ, এইসব ছেলেপেলে লোকে আমাকে কত খেতে দেবো, কত বা পড়তে দেবো? হ্যাঁ, এই লোকের বাড়িতে কেউ যদি কাজে নেয়, তার বাড়িতে রেখে চলে যাবো, বাপ নাই মা নাই খোঁজ নাই, আমার উপর যত অত্যাচার। কেউ যদি কাজে নেয় আমি রেখে চলে যাবো, সারা জীবনের মতো বিক্রি করার মতন দিয়ে চলে যাবো, আমার খোঁজও নেবো না, কিছুই না। হ্যাঁ, তখন আমি একটু শুনে অবাক হয়ে গেলাম। কি 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 একটা কৃপা ভগবানের, তাই ভাবলাম, হ্যাঁ, আমাকে এই ঠাকুরের কি কৃপা, আমাকে কি মানে রাস্তা দেখিয়ে দিল, এই ভাবনায় ভেবে আমি বললাম, একটু আপনি দাঁড়ান। দৌড়িয়ে মার কাছে গেলাম, মা মা করে মাকে গিয়ে সমস্ত ঘটনা আমি জানালাম। মা খুব খুশি হয়ে বলল, কে, ডাক ডাক, তাকে ডাক, আমার সঙ্গে সামনে আন। আমি গেলাম, গিয়ে মহিলাটাকে বললাম, চলো তুমি আমাদের বাড়িতে চলো, তোমার সমস্যা মনে হচ্ছে আমরাই সমাধান করে দেবো। মহিলাটাও খুব খুশি হয়ে বললো, তাই? কোথায় কোথায়, চলো। আমি মহিলাটাকে ঘরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মায়ের কাছে যেহেতু মার শরীরটা খারাপ বলে মায়ের কাছেই নিয়ে গিয়ে বসালাম। মার কাছে গিয়ে বসেই বলছে, হ্যাঁ দিদি, আপনি ডেকেছেন? হ্যাঁ, তোমরা বসো। মা বলার পরে বলল, শুনো, আমার তো তোমাদের ঘটনা হচ্ছে, এই ছেলেটাকে তুমি দিতে চাও তো, আমারও খুবই দরকার। সামনে আমার পুজোতে আমার এই কালকে পরশু দিন আমার পুজো,
আমি আজ হঠাৎ অসুস্থ, তো আমার একটা ছেলের দরকার। এমনি তো 12 মাসের জন্যই আমার একটা ছেলের খুবই দরকার, কারণ আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, আমি একাই থাকি। তা একটা ছেলে থাকলে সমস্ত কাজকাম সে করতে পারবে, সেই জন্য আমার ছেলের খুবই দরকার। তখন ওই মহিলাটা শুনে খুব খুশি হলো। কী বলছো? দিয়ে মহিলাটা খুশি হয়ে বলল, তখন তখন মহিলাটা প্রথমেই জিজ্ঞেস করলো, এটা আপনার কে হয়? তখন বলল, আমি দূর সম্পর্কে জেঠি হই, কাছেরও না, একটা দূর সম্পর্কে জেঠি হই, তবে এরা এখানকার না, এর বাড়ি অন্য জায়গায় ছিল, ওর মা বাবা কেউ না থাকায় আমার কাছে এসছে 2 সপ্তাহ হলো। তখন ওর মাটা বলল, আচ্ছা তাহলে নাম কি? তখন নামটা বলল, ছেলেটাই বলল, আমার নাম রিক। তখন রিক, ভালো, তা তোর বয়স কত? তখন ওই জেঠিমাটা বলল, ওর বয়স হচ্ছে 12 বছর। ও 12 বছর, দেখে তো মনে হচ্ছে 16 বছর। বলছে হ্যাঁ, একটু হাংলা তাংলা। আচ্ছা ঠিক আছে। তাই ও তখন বললো যে আচ্ছা, তাহলে আপনি আবার এখন রেখে যাচ্ছেন, কিছুদিন পর এসে আবার বলবেন না তো যে আমাদের ছেলে, আপনি আবার পরে এসে বলবেন না তো যে আপনাদের ছেলে এইভাবে কাজ করাচ্ছি এইসব আবার বলবেন না তো? আপনি এসে পরে আবার বলবেন না তো আমাদের ছেলে আমি নিয়ে চলে যাচ্ছি? দেখেন, আমি কিন্তু বিপদে করে কাজে রাখছি, একেবারেই রেখে দেবো। আমি কিন্তু একে কাজ মানে একবারে সমস্ত কিছু আমার বাড়ির সব শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার নিয়ে চলে যাবেন 10 দিন পর, এরকম যেন না হয়। তখন ওই মহিলাটা বললো, পাগল, মাথা থেকে বোঝা নামছে আমার অত্যাচারগুলো। আপনি যা ইচ্ছা করেননি, আমার তাতে কোনো যায় আসে না, আমার নিজেরও ছেলে না যে আমি 2 দিন পর নিতে আসবো। তাহলে এই কথাই আজকে এখানেই থেকে যাক বলে মহিলাটা বেরিয়ে যাচ্ছে। সেই টাইমে আমার মা ডাকছে, এই শোনেন, আপনি এইভাবে চলে যাচ্ছেন, আর ওর জামা কাপড় কিছু নাই? বলে না। কী বলছেন, জামা কাপড় নাই? তাহলে আগে কী করে থাকতো? নাই, এটা পরেই থাকতো। তাহলে এটা পরে থাকলে এরকমই পোশাক? শুনেন, আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, আপনি একটু দাঁড়ান। বলে মা বলে, এই শোন, এই তুই প্যান্টটা খুলতো দেখি। খুলতো, তুই হিন্দু না মুসলিম কে জানে, এভাবে দিয়ে যেতে পারছে, আমার তো বিশ্বাস হয় না। দেখি তো এই কি বানাতেও পারে এইসব কথাবার্তা দিয়ে। আমার মাটা আবার খুব একটু আছে, জোর করে ছেলেটাকে প্যান্টটা খুলিয়ে ছাড়লো। প্যান্টটা খুলিয়ে বলে, ওই তো জেঠি হয় তার হাতে দিয়ে দে প্যান্ট আর জামা। দিয়ে দিল। দেখেন, আপনাদের জিনিস আপনারা নিয়ে যান, ওইসব লোকের জামা প্যান্ট রেখে আমার কাজও নেই, আর আমি বুঝতেও পারবো না, ওইসব নিয়ে আমি ব্যবহারও করতে পারবো না। ঘর মোছা আমি করতে পারবো না, যার জিনিস সে নিয়ে যাক। আমার বাড়িতে থাকতে হলে এভাবেই থাকতে হবে, এবার তোর ডিসিশন, তুই আমার বাড়ি থাকবি না তো জেঠির সময় চলে যাবি। ও জেঠি ও তখন বলছে, না আমি আর থাকবো না, আমি চলে যাবো, আমি এভাবে থাকবো না। জেঠি আজ থেকে বলছে, পাগল নাকি, আমি তো খেলেই যাবো, বিপদ, পাগল, তুই এখানেই থাকবি আর এইভাবেই থাকবি, আমিও বাড়ি নিয়ে গেলে তোকে এর থেকেও খারাপ কিছু করে রাখবো, বুঝতে পারছিস তো? ও তখন অসহায়, কী আর করবে, ওকে রেখে দিয়ে চলে গেল জেঠিমা পরের দিন চলে যাবে বিদেশে, এখানে কেউই থাকবে না। পরের দিন টিকিট আছে তার বিদেশ চলে যাওয়ার জন্য, অল ফ্যামিলি চলে যাবে। তখন ওর মা ছেলেটাকে রাতের বেলাতেই বলল, শোন, কোথা থেকে এসছিস না এসছিস? ওই আমার মামাকে বললো প্রথমে যে, এই শোন, ঘরে সাবান আছে, তেল আছে, বার কর, আর ওকে কলপারে গিয়ে সেগুলো মেখে চান করতে পার। আমিও সেই একই, যেই বললো সেই শুরু করে দিলাম কাজ। এই চল ছুস না আমাদেরকে, চল। দিয়ে বলে ওকে নিয়ে গিয়ে কলতলার সামনে প্রথমে 1 বালতি জল ওকে টিপা করালাম, দিয়ে বললাম, ভালিতে কল টিপতে পারিস, চল শুরু কর, এই কাজগুলো শুরু কর। দিয়ে ওকে প্রথমে সাবান তেল মাখতে বললাম, মাখলো, দিয়ে তেল মেখে সুন্দর করে চান করে ফ্রেশ হয়ে গেল। সত্যি কোথাকার কি এসেছিলো কে জানে, ধুলোবালি কাদা গায়ে প্রচুর ছিল। 2বার সাবান মাখার পর পরিষ্কার হলো। দিয়ে ও
পরিষ্কার করে স্নান করে নিল। করার পর ছেলেটা খুব কাঁদতে লাগলো। শোনো না দিদি, আমাকে আবার সে দিদি বলছে। শোনো না, জেঠিমাকে বলো না আমাকে একটু প্যান্ট দিতে, নাহলে তুমি দাও, আমাকে একটা প্যান্ট দাও না, আমি তোমাদের সব কাজ করে দেবো, একটা শুধু প্যান্ট দাও, আমি এভাবে খালি কাজ করবো, তোমার মায়া লাগে না, আমাকে একটু দাও না গো, আমাকে একটা প্যান্ট দাও না গো। আমি তখন বললাম, শোন, আমার কাছে এসব কেঁদে লাভ নেই, আমার মায়ের কাছে যা, আমার মা যদি তোকে প্যান্ট দেয় তাহলে পরতে পাবি, আর না হলে পাবি না। ছেলেটা আমাকে বলছে, শোনো না, তোমার মায়ের কাছে যেতে আমার না খুব লজ্জা লাগছে, এভাবে ন্যাংটা হয়ে আমার খুব লজ্জা লাগছে, জানো, তোমার সামনে দাঁড়িয়ে আছি তাও লজ্জা লাগছে, কারণ আমি এরকম ন্যাংটা হয়ে কোনোদিন থাকি না, এইভাবে ন্যাংটা হয়ে আমাকে কেন থাকতে দিল, কেন আমাকে একটা পেন দিচ্ছ না তোমরা। আমি তখন বিরক্ত হয়ে ওকে ঠাস করে এক থাপ্পড় মেরে বললাম, খুব বাড়াবাড়ি না, পেতি না, খেতে আর থাকতেও জায়গা ছিল না, পাওয়ার পরে এখন আমার সামনে এসে ন্যাকাকার না, চুপ করে যেটা বলছি সেটা করবা। শোন, যা যা, আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মায়ের কাছে গিয়ে পাটা একটু টিপগা যা, বলে আমি ওকে মায়ের কাছে ঠেলে দিলাম। আমার মা ওকে দেখেই বলে, এসছিস, আয় তো একটু পাটা টিপে দাও, আমার শরীরটা সত্যি ভালো লাগছে না। তখন আমি ওর ছেলেটার ন্যাংটা দেখে আমার মা বললো, বাহ, খুব ভালো তো, অনেক দিন পর এরকম একটা ন্যাংটা ছেলে দেখলাম, অনেক দিনই দেখিনি এরকম কোনো কাউকে, এখনকার দিনে আর দেখা কই যায়, আগে কতই এরকম ন্যাংটা হয়েই সবাই থাকতো, এই বয়সে আবার কেউ জামা প্যান্ট পরতো নাকি, যেমন মেয়েরা থাকতো তেমন ছেলেরাও থাকতো, এখনকার যেন লজ্জা সব হয়ে যাচ্ছে। আমার মায়ের যা বক্তৃতা বকতে লেগেছে, আমি মাকে গিয়ে বকা দিলাম, চুপ করো তো, একেই শরীর খারাপ, তার মধ্যে মুখে বেশি বকছো, চুপচাপ থাকো। এই শোন, আমি যেটা বলছি সেই কাজগুলো তুই করবি, বুঝলি, পরশুদিন আমাদের বাড়ি কালী পুজো, বুঝেছিস, আমাদেরকে এখন জোরদার দিয়ে কাজ করতে হবে, তাই এখন চুপচাপ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুতে হবে, তুই কি কিছু খাবি? ছেলেটা বলল না। আমি রেগে গিয়ে বললাম, কেন, রাজভোগ খেয়ে আসছিস, খাবি না কিসের জন্য? তখন ছেলেটা বলল, না, আমি একটা প্যান্ট নিতাম। আমি তখন খুব রেগে গেলাম, গিয়ে ওকে এক থাপ্পড় মেরে বললাম, প্যান্ট করবি তো বাড়ি থেকে বার করে দেবো একদম, যা রাস্তায় গিয়ে শুই থাকবা, প্যান্ট করছে, যেমন রাখবো তেমন থাকবি, নাহলে এই আজকে প্রথম দিন বলে কিছু বলছি না, এর পরের দিন থেকে দেখিস তোর কী হাল করি আমি। তখন ছেলেটা চুপ করে এসে বলল, খিদে পেয়েছে খুবই, দাও কি দিবা। আমি বললাম, তুই কি রাজায় নাকি, তোকে খেতে দিতে হবে, আমি যেটা বলবো সেটা কর, ওই দা ওখানে মুড়ির ডামটা তোলা আছে, নিয়ে আয়। আমি ওকে ওপর থেকে মুড়ির ডাম, তেল, চানাচুর, মুড়ি সমস্ত কিছু ওর কাছ থেকে আনিয়ে নিলাম। আমি জাস্ট বসে বসে একটু মাখিয়ে ওদের সবাইকেই আমি সবাই মিলেই খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি ওকে রাতেই বললাম, শোন, আমার আবার একটু খুব উসখুস করছে, তুই কেমন বাসন মাজতে পারিস, আমি একটু দেখবো। তখন আমি ওকে বললাম, যা যা, মুড়ি খেয়েছি, বাসনগুলো মেজে নিয়ে যা। রাতের বেলাতে দেখলাম ও বাসনগুলো মেজেছে, তবে ভালো মাজতে পারেনি, বাসনটা মাজা হয়নি দেখে আমি মায়ের কাছে এসে বললাম, দেখো না কী কাজ যে শিখেছে, দেখো না। মা বলল ওকে, কই রে রিক, এদিকে থালাটা নিয়ে আয় তো দেখি কেমন মেজেছিস। আমার মা বসে বসে দেখে থালাতে কী সব লেগে আছে এঁটো। আমার মা ওর নুনুতে এক লাথি মেরে বলে, হেই জানোয়ার ছেলে, কিছু শিখিস নি, কাজ করতে এসেছিস লোকের বাড়ি। নুনুটা এক হাতে ধরে আর এক হাতে থালাটা ধরে ভালো করে আমাকে বললো, শিখিয়ে দেখ একটু। আমি ওকে ভালো করে ঘষে ঘষে শিখিয়ে দিলাম, এইভাবে মাজতে হয়, বাকিগুলো এইভাবে মাছ। প্রায় ঘড়িতে তখন বাজে রাত 11টা। আমি বললাম, তোর জন্য এত রাত হয়েছে, এই জানোয়ারটা, বলে আমিও ওকে এক লাথি মারলাম পাছাতে। ও মুখ থুবড়ি কলতলার উপর পড়ে গেল, গায়ে সব সাবান লেগে গেল। আবার ওকে আমি বললাম, এই জল ঢাল গায়ে। আবারও আমি ওকে রাত 11টার সময় স্নান করালাম, জল ঢালা করালাম গায়ে। ওর দুবার স্নান করে ওর মন আর শরীর দুটোই খারাপ। ও থরথর করে কাঁপতে আমার সামনে এসে বলে, গামছা দাও, আমার খুব ঠান্ডা লাগছে। আমি বললাম, গামছা, কিসের গামছা, এখানেই চুপ করে দাঁড়িয়ে থাক,
যখন গায়ের জল শুকাবে তখন গিয়ে ওই বারান্দায় শুয়ে পড়বি বলে আমি গিয়ে শুয়ে পড়লাম। মা প্রায় 2 ঘন্টা পর উঠেছে। মা ঘুম থেকে উঠে দেখে বাথরুম চেপেছে, তখন বাজে ঘড়িতে 2টোর সময় মা দেখে এখনও ছেলেটা দাঁড়িয়ে আছে। এই মেয়েটা না খুব বদমাশ। মা আমাকে একটু বকাবকি করে ওকেই বরং গামছাটা দিয়ে বললো, ঠান্ডা লেগে যাবে তো, এতক্ষণ ধরে তুই মুছিস নি, তুইও পাগল, দিয়ে একটু মুছে নিবি, যা যা দিয়ে একটু শোগা বলে মা ওকে পাঠিয়ে দিল শুতে। মা আবার ওকে একটু বারান্দাতে ভালো করে চোখের উপরে একটা চাদর গায়ে দিতে দিল, একটা পেরে দিয়ে বললো তুই এইভাবেই রোজ ঘুমাবি। আমার মাও গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে সকাল হয়ে গিয়েছে। আমি প্রথমে ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে, প্রায় বাজে 6টা। আমি হন্তসন্ত হয়ে উঠেই মাকে বলি, মা মা সকাল হয়ে গেছে। মা চোখ খুলেই বলে, জানি, আমি এই জেগেই আছি, আমি কাউকে ডাকছি না, ঘুমাচ্ছিলি বলে। মা তখন আমাকে বললো, ঠিক আছে ওঠ, উঠে ওই ছেলেটা উঠেছে নাকি দেখ। এই তার আগে আমাকে মা একটু বকে নিল সকাল। এই শোন, তুই অত রাতে ওকে জল ঢালা করেছিস গায়ে, দিয়ে তুই ওকে গামছা দিসনি মুছতে, যদি ওর জ্বর টর আসে তখন কি হবে? আমাদেরই তো কালকে কালী পুজো, কাজগুলো তো করতে হবে নাকি, অত কিসের তোর? আমি একটু মুখটা বন্ধ রেখে কিছু না বলে চলে গেলাম ওর কাছে। এই জানোয়ার, তুই এখনও ঘুমাচ্ছিস, তোর জন্য আমার মায়ের কাছে 7 সকালবেলায় উঠে কথা শুনতে হয়েছে বলে আমি ওকে এক লাথি মেরেছি পাছায়। ওঠ ঘুম থেকে। ও তখন হড়মাড় করে উঠে গিয়ে বলে, ও দিদি দিদি তুমি? ও আমি না ঘুমিয়ে গেছিলাম, জানি, আর নাটক করতে হবে না, বাকি কাজগুলো কি আমি করবো না তুই করবি? ও তখন ঘুম থেকে উঠে বলল, কি করব? হ্যাঁ আমাকে দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তখন প্রচণ্ড ভয় পেয়ে গেল। মা পাশ থেকে বলল, কী রে এখনও দাঁড়িয়ে আছিস, ওকে কি কিছু বলিস নি কিছু করতে? হ্যাঁ, তখন ও গিয়ে বল, জেঠিমা কী করব? মা তখন পাশ থেকে আমাকে বললো, তোকে কী বলে পাঠালাম, কিছুই বলিস নি, অকাম্মার ঢেকি। তখন ওই ছেলেটাকেও বললো, কেন তুই আর ন্যাংটো আছিস, নাচ কর, আমি দেখি এখানে তুই কী করবি। আমি তখন একটু হেসে বললাম, ওখানে ঝাঁটা দেখছিস, ঝাঁটাটার বাড়ি তোকে মারবো না তুই মারবি উঠোনে? তখন ও বুঝতে পেরে গেল ওকে ঝাড় দিতে হবে। তখন ও ঘুম থেকে উঠে ঝাড় দিতে লাগলো। আমাদের উঠোনটা অনেকটাই বড়। আমি তখন ওকে পাশ থেকে গিয়ে বললাম, শোন, ঝাড়টা দেওয়া হলে পাশে এক জায়গায় লেপতে, কারণ ওই জায়গাটায় কালকে পূজা হবে, আর ওই জায়গাটা ভালো করে গোবর মাটি দিয়ে লেপতে বলতাম ওকে। ও তখন ঝাড় দিচ্ছিল, আমি ওইদিকে মাটিতে আর গোবরে মিশাচ্ছিলাম ওকে দিব বলে। আমি এদিকে মাটি গোবরে মিশিয়ে দিয়েছি। ও ঝাড় দিয়ে এসে আমি বললাম, প্রথমে তুই লেপে দে, তারপরে বাকি কিছু করবি। ও তখন লেপতে লেগেছে। লেপতে ওর নুনুটা বেশ লড়বড় করছিল। আমি ওকে ইচ্ছা করে ওর ওখান থেকে কাদা তুলে ওর নুনুতে ঠাস করে কাদা দিয়ে দিয়েছি। ও তখন আমার দিকে তাকিয়ে মুখটাকে নিচু করে ছলছল করছে চোখ দুটো। আমি বললাম, কী রে, কী হয়েছে তোর? হ্যাঁ ওরকম করছিস কেন? আমি এই কথা বলে হা করে হাসতে লাগলাম। আরে কী লাগিয়েছিস নুনুতে? বাহ, বেশ ভালো তো, পাখিটাকে সাজিয়েছিস, বেশ ভালো লাগছে বলে একটু হেসে নিলাম। এইভাবে আমরা সকালবেলায় সব কাজগুলো আমরা সেরে নিলাম। নেওয়ার পরে আমি ওকে বললাম, আজ আমাদের আরও বেশি কাজ, শোন, এই ছোড়া শোন। রিক তখন বলল, কি? এই শোন, আমাদের আজকে ঠাকুর আনতে হবে, আবার ফলের বাজারও করতে হবে, চল আজকে আমরা দুজনে মিলে বাজারে যাই। রিক তখন কাঁদতে লেগেছে ভ্যা ভ্যা করে। আমি বললাম, এই ছোড়া তুই কাঁদছিস কেন, তোর আবার বাজারে যাওয়ার শুনে কান্না আসছে কেন? ও তখন বললো, না আমি যাব না, আমি ন্যাংটো হয়ে আছি। আমি বললাম, ও হো, আমি তো ভুলেই গেছিলাম তুই ন্যাংটো, মানে তো আরও আনন্দ, তোকে দেখে তো অনেক লোকে পয়সাও দিবে আবার ফলও দিবে মনে হয়, চ তোকেই তো নিয়ে যাওয়া দরকার। এই বলে আমি ওকে বললাম, চল ব্যাগে আগে বাজারে হাতের থলিটা নে, আর তুই আমার সাথেও থাকবি না, আমার থেকে সবসময় দূরে থাকবি, অনেকটা দূরে, আর একটা ব্যাগ নিবি আর বলবি আমাকে কিছু দাও না গো, আমাকে কিছু দাও না গো বলবি। ফলের দোকানে গিয়েও বলবি আমাকে কিছু খেতে দাও, আর অন্য দোকানে গিয়েও বলবি আমাকে কিছু খাওয়ার টাকা দাও, বুঝতে পেরেছিস? আর তুই আমাকে পরিচয় দিবি না, আমার কাছেও থাকবি না, বুঝেছিস?
রিক তখন বললো, না না না, এটা করো না। আমি বললাম, শোন, আমার যেটা মন যাবে আমি সেটা করবো, তোর কথা শুনে চলবো নাকি? হ্যাঁ বলে রিককে এক লাথি মেরেছি নুনুতে, ঠাস করে বসে পড়েছে দূরে গিয়ে। আর ওর যন্ত্রণায় নুনুতেশ করছে, আমার খুব ব্যথা করছে, আমার খুব ব্যথা করছে। আমি রেগে গিয়ে বললাম, এই ব্যথা তো কী? দিয়ে এইদিকে ওর নুনুতে মার আওয়াজ পেয়ে মা হালতে হয়ে চলে আসবে। এই কী করছিস, কী হলো রে, কী হলো রে বলে মা এদিকে চেঁচাচ্ছে। আমি বললাম, দেখো না, নিয়ে এসছি, মনে হচ্ছে বসে খাওয়াবো। বাজারে যেতে বলছি, যাচ্ছে না, দেখো না কেমন শয়তান। মা বলল, কি তাই? একবার মারলি কেন? আমার তো ইচ্ছে করছে ধরে মেরে ফাটিয়ে দিলে। হ্যাঁ, এত জানোয়ার। মা তখন আমাকে বলল, হ্যাঁ মার মার, ওকে বেশি করে মার। আমি তখন ছেলেটা হাড়মাড় করে উঠে দাঁড়িয়ে বললো, না না না, আমি যাব, আমাকে মেরো না, আমি যাব। কিন্তু আমি ভিক্ষা করবো? হ্যাঁ, আমরা যেটা বলবো সেটাই তোকে করতে হবে। তাতে তোর কোনো সমস্যা থাকলে তো আমরা শুনবো না, আমাদের সমস্যা তোকে শুনতে হবে। তখন ছেলেটাকে একটা ব্যাগ দিয়ে আমি ওকে অনেকটা প্রায় বললাম চলে যা। তারপরে আমি পেছনে পেছনে যাচ্ছি, যে ওকে আমি চিনি না, এরকম ব্যাপার, কিন্তু দূর থেকে ফলো করছি, বেশ ভালোই তো। ও দেখলাম একটা দোকানে গিয়ে চাইলো, আমাকে কিছু টাকা দাও না, আমার জামা কাপড় নাই, আমাকে কিছু টাকা দাও না, আমি একটু পরবো, জামা কাপড় দাও না করে। একটা দোকানে গেল, বেশ কে যেন 200 টাকা দিয়েছে মনে হলো। সব দোকানেই প্রায় 200-100 করে পাচ্ছে। আমার মনে খুব আনন্দ হলো, যাক এই ছোড়া টাকাগুলো পেয়েছে। এই ফলের দোকানে আমাকে কিছু খেতে দাও না গো, আমার কিছু খাবার নাই, দাও না গো। অনেকেই ফল দিয়েছে। আমাদের অনেকটা আগে গেল। আমি ওকে ইশারায় ডাকলাম, কু কু করে। তখন ও বুঝতে পেরেছে আমি ডেকেছি। ও তখনও একটা অন্ধকার জায়গায় এসে আমি ওর কাছ থেকে সমস্ত কিছু নিয়ে বললাম, বেশ ভালো হয়েছে। শোন, আমি এখন বাজারে যাচ্ছি, তুই আরও কয়েকটা দোকান ঘোর। আমি গিয়ে ফলের দোকানে বাজার করেছি, আর ওর টাকা কটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমাদের সমস্ত কিছু বাজার, চাল ডাল সব করা হয়ে গেল। দিয়ে ওকে দিয়ে দিলাম, ওকে বোয়াতে দিলাম। ও বই নিয়ে আসলো, আমি একটা হালকা ফলের ব্যাগ হাতে ধরে নিয়ে আসলাম। মনে খুব আনন্দ, পয়সাও বেশি খরচ হয়নি, কিছুই খরচ হয়নি, অথচ আমাদের সব কিছু হয়ে যাচ্ছে। খুব আনন্দ হয়ে গেল। এইদিকে বাড়ি চলে এসেছি, এদিকে ঠাকুরও চলে এসছে ভ্যানে, একবার ঠাকুর মাকে নিয়ে চলে এসছে। মা তো বরণ করে ঠাকুর নামালো, আর সমস্ত কিছু আয়োজন খুব আনন্দ করে হলো। আমি ঘরে গিয়ে মাকে বলছি, জানো এই ঘটনা হয়েছে। মা খুব আনন্দ। তাই তাই, কি আনন্দ রে, এই ভালো কথা তো, বাহ খুব ভালো, তো বুদ্ধি আছে তোর, মেয়েটা আবার খুব বুদ্ধিমান বলে আমার মা আমাকে খুব বাহবা দেওয়ার পর এদিকে রান্নার জন্য মহিলা বলা হয়েছে, সেও চলে এসছে। তার কাছে কি আমি বললাম, শোনো ও কাকিমা, শোনো, তোমার না সাথে কোনো হেল্পার লাগলে আমি হেল্পার দিচ্ছি তোমাকে। ওই দেখো, ওই ছোড়া আমাদের বাড়িতে সে কাজ করছে, ওই ছোড়া তোমাকে সব হেল্প করে দেবে, তোমার যা যা দরকার হবে তুমি ওকে বলবা, বুঝেছো? হ্যাঁ তাই, এই নুনকুওয়ালা ছেলেটাকে কখন আসলো রে? হ্যাঁ, নুনকুওয়ালা নিয়ে এসছি, তোমাদের বেশ মজা পাওয়া বলে। ইস, কী ভালো করেছিস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলে কাকিমা খুব আনন্দ পেলাম। এমনি কাকিমা নাম বলছে, ওই ছেলেটা, শোন শোন, তোর নাম কি? বলছে ঠিক। বাহ, খুব ভালো তো, অনেক জায়গায় রান্না করছি জানিস, তবে এরকম হেল্পার কোনো জায়গায় পাইনি, জন্মে প্রথম দেখছি, খুব ভালো লাগছে। বাহ, লঙ্কা আছে তো বেশ বড়ো বড়ো। শোন, আমি খিচুড়ি বসিয়েছি, আমার না খিচুড়িতে শুকনো লঙ্কাই দরকার, তার লঙ্কাটা কেটে দিয়ে দিই নাকি আমি? এই বলে হাসতে হাসতে সবাই পেট ব্যথা। তখন ওকে ডাকছে, শোন, এই জানোয়ারের মতন কেন রে দাঁড়িয়ে আছিস, আমার কথাগুলো শুনতে পাচ্ছিস না? বলে তেজপাতা দিয়ে, লঙ্কা দিয়ে বলে ওকে সমস্ত কিছু কাজ করাচ্ছে। থেকে ওর নুনটাকে ধরে টানছে, টেনে বলছে, বাহ। এইদিকে নুন ধরে টানছে, বলছে, শোন, আমার না রান্নার সরঞ্জামগুলো তুই গুছা, একটা প্লেটের মধ্যে সব রাখ, তেজপাতা, লঙ্কা, তারপরে হলুদ, লবণ, সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে রাখছে। আর ছেলেটাকে বলছে, বাহ, খুব ভালো একটা ছেলে পেয়েছিস তো, খুব মজাদার। এই বলে ওরা এদিকে গোছানো গাছানো চলছে। এদিকে পুজোর শুরু হয়ে গেছে, সব কিছু পুজোর গোছানো গাছানো চলছে, পুরোহিত মশাই চলে এসছে। আমার মা ওকে হাঁটার ডাকে রান্না খাচ্ছে,
করছে, হাতচি করছে, মাকে ডাকছে, এই রিক, এই রিক। আমি বললাম মায়ের আবার কী দরকার হয়েছে ওকে দিয়ে করানো, আমি বুঝতে পারি। আমি তখন ভাবলাম মা কেন রিককে ডাকছে। আমি একটু আচমকাই একটু গিয়ে দেখি তো ব্যাপারটা, বলে একটু যাচ্ছি, এদিকে দেখি মায়ের কাছে রিক এসছে আর মা ওকে বকছে, এই তুই বাথরুম গেছিলি, তুই বাথরুম গেছিলি? রিক বলছে হ্যাঁ। এই তার তো ভালো করে ধুসনি, বাথরুম গেছিস, এই দিক দিয়ে জল বেরোচ্ছে, রস বেরোচ্ছে টপ টপ করে, এ তো যে পড়ছে, তুই কি হুঁশ নাই তোর এগুলো? রিক বলছে না আমি ধুয়েছি কিন্তু তাও পড়ছে। এই মানে কি তাও পড়ছে? মা না দু চাপড় মেরে নুনুটাকে ধরে মুচড়ি দিয়ে বললো আর পুজো পালের দিন না নকশা মারছে বলে মেরেছে। হ্যাঁ, মেরে তখন মা বললো এই শোন, তোকে এই প্যান্টটা দিচ্ছি, এই প্যান্টটা তুই পর। হ্যাঁ, আর নতুন প্যান্ট, এইসব যদি পরে রান্নায় তাহলে কি মানুষ খাবে রান্না বান্না? হ্যাঁ, তুই রান্নার কাজ করছিস আর এইসব হচ্ছে, তুই আমাকে কিছু বলবি না যে আমার এরকম সমস্যা হচ্ছে? আর রান্নার কাছে দাঁড়িয়ে আছিস, রান্নার এক টোপ যদি কিছুতে পড়েছি, ভাবতো ঘেন্না লাগছে আমার বলে ওর মা খুব বকছে। তখন রিককে প্যান্টটা দিয়ে বললো এটা পরবি, পরে নে, নতুন প্যান্ট। তখন মামনি বললো শোন, দিচ্ছি বলে যে আমরা পরেই থেকে যাবি তা কিন্তু না, পড়ছিস, আবার পুজো শেষ হয়ে যাবে, সবাই বাড়ি চলে যাবে, মানুষজন সব খাওয়া দাওয়া হয়ে যাবে, কাজকর্ম, আমাকে প্যান্টটা খুলে দিয়ে যাবি। আমাকে যেন একবারে বলতে না হয় যে প্যান্টটা খুল, এই কথা বলে দিলাম। রিকের মনে একটু আনন্দ হলেও এসছে যে ওকে অত লোকের সামনে প্যান্ট পরে থাকতে হবে। এদিকে বাড়িতে তখন সেরকম মানুষ আসেনি, গেঞ্জি দেয়নি, শুধু প্যান্ট দিয়েছে। তো বন্ধুরা আজকে গল্পটা যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিও। আর তোমাদের গল্প পাঠাতে যদি চাও তাহলে এই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা ওখানে পাঠিও।